করছি আর এরকম। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বোর্ড রেসপন্স প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে না পারার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে। আজকে যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আসলে যদি বলি ঘুরে ফিরে সিরিজ নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ যদি আজকের ম্যাচ জিতে যায় সেখানে বাংলাদেশ তাদের সিরিজ নিজেদের করে নেবে, এবং যদি নিউজিল্যান্ড জিতে যায় সেটা বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একে সমতা করে সিরিজ সমতায় শেষ করবে। আমরা আজকে এই তৃতীয় ম্যাচের শুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচের আলোচনায় আমরা আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরম্যান্স চ্যানেলিস্ট আমির একজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, বৃষ্টির কারণে তো আমরা দেখলাম যে সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হলো না, এবং আজকে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটা ঢাকার মাঠে। আমরা ঢাকার মাঠে ওয়ানডে দেখেছি, মোটামুটি ভালো স্কোরিং ম্যাচও দেখেছি। আপনার কাছে জানতে চাও যে আজকের ম্যাচটা কেমন হতে যাচ্ছে, আপনি কেমন চিন্তা করছেন? ফার্স্ট অফ অল আশা করি যে খেলা হোক পুরোটা, এবং নিউজিল্যান্ডের ঢাকাতে চান্সেস একটু বেশি থাকবে। জি, কেন মনে হচ্ছে, কারণ চিটাগংয়ে যখন খেলা হয়েছে, আপনি যদি টি-20 স্কোয়াডটা দেখেন বাংলাদেশের, এখানে প্রচুর বিধ্বংসী ব্যাটার রয়েছে যারা শট খেলতে অভ্যস্ত। তো আপনি ধরেন প্লেয়ার্স লাইক পারভেজ হোসেন ইমনের কথা বলেন, শামীম হোসেন পাটোয়ারির কথা বলেন, যেই দুইজন আসলে মূলত ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল প্রথম টি-20 আইতে। যেইভাবে তারা ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করে থাকে, এটা মিরপুরে কিছুটা চ্যালেঞ্জিং হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে নিউজিল্যান্ড কিছুটা আশাবাদী হতে পারে। আপনার কাছে আমরা যেটা দেখেছি যে ভালো স্কোরিং আমরা গ্রাউন্ডস দেখেছি কিংবা পিচ দেখেছি হচ্ছে আমরা চট্টগ্রামে। আপনি কি আসলে ঢাকার যে পিচটাতে খেলা হচ্ছে কিংবা রিসেন্ট টাইমে যে ম্যাচ টাইম বাংলাদেশ এখানে পার করেছে, সেই জায়গাগুলো থেকে আপনি স্পিন ট্রাক কিংবা একটু স্লো মন্থর গতির উইকেট চাচ্ছেন, এরকম কিছু এক্সপেক্ট করছেন? দেখেন, এই চিটাগং আর ঢাকার উইকেটের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে চিটাগং এর রেড সয়েল উইকেট আর ঢাকাতে আমরা ব্ল্যাক ক্লে যেটা বলে থাকি। তো ক্লে কন্টেন্ট বেশি থাকে আপনার উইকেটে, স্বাভাবিকভাবে সেখানে রান স্কোরিং কিছুটা কম হবে। তো চট্টগ্রামে ধরেন যেই অ্যামাউন্ট অফ স্কোরিংটা হয়েছে, ধরেন নিউজিল্যান্ড যে রানটা স্কোর করেছে, বাংলাদেশ যেভাবে সেটা ইজিলি চেজ ডাউন করতে পেরেছে, এই টোটালটা অনেকটা কমে আসবে, যেটা আমার ধারণা বা আশঙ্কা। তো সেই জায়গা থেকে আপনার খেলাটা যখন রান কিছুটা কম হবে, তখন কিন্তু বোথ দ্য টিমস খুব ফার্মলি ম্যাচে থাকে এবং খুব ফাইন মার্জিনে আসলে ম্যাচটা ডিসাইডেড হয়। ধরেন আপনি 150 বা 160 রানের যদি খেলা হয়, সেখানে একটা দুটো ওভার এদিক সেদিক হলে কিন্তু খেলাটা ঘুরে যায়। ভাইরাস 200 বা 220 রানের খেলা হলে সেখানে কিন্তু আপনার একটা দুটো বড় ওভার গেলেও ম্যাচটা পুরোপুরি বের করে আনাটা কিন্তু একটু কষ্টসাধ্য বিষয়। তো সেই জায়গা থেকে যেহেতু খুব ফাইন মার্জিনে খেলা হবে, নিউজিল্যান্ডের একটা লাউড শট থাকবে আজকের ম্যাচে। এর আগেও আপনি টস নিয়ে বলছিলেন যে টসই ম্যাচের একটা সিরিজ প্রি নির্ধারণী একটা ভাইব দিয়ে ফেলে যে আসলে কোন দল এগিয়ে থাকছে। আজকের ম্যাচে টস নিয়ে আপনার মন্তব্য কি? কারা টসে জিতলে কি নেওয়া উচিত বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড? অবশ্যই বোলিং নেওয়া উচিত আগে, কজ আনটিল অর আনলেস ইটস এ প্রেসার গেম, বা ধরেন আপনি কোনো ওয়ার্ল্ড ইভেন্টে খেলছেন, সেমিফাইনাল ফাইনাল, এই ধরনের ম্যাচ বাদে চেজিং টি-20তে খুব ভালো একটা অপশন। কজ যেহেতু একটু মার্কেটের ব্যাটিং করতে হয়, তো যখন আপনার জানা থাকবে যে আপনার রিকোয়ার্ড ডেটটা কি, সেক্ষেত্রে ব্যাটিং অনেকটা ইজিয়ার হয়ে যায়। তার পাশাপাশি আরেকটা বড় কারণ হচ্ছে লাস্ট 3 থেকে 4 দিন বেশ বৃষ্টি হয়েছে, সো উইকেটের উপরে বেশ কিছু ময়েশ্চার থাকবে। এটা খেলা কিছুটা হলে 10 থেকে 12 ওভার হয়ে গেলে তখন সেটা ময়েশ্চারটা চলে যাবে। তো আর্লি ময়েশ্চারও যদি আপনি ইউটিলাইজ করতে যান, সেই ক্ষেত্রে আসলে আপনার ফার্স্টে বোলিং করতে হবে। এবং আপনি যদি বাংলাদেশের বোলিং স্কোয়াডটা দেখেন বা স্কোয়াডের বোলারসদেরকে দেখেন, তানজিম হাসান সাকিব রয়েছেন, উনি কিন্তু নতুন বলে দুর্দান্ত সুইং করাতে পারেন। সো এই ধরনের উইকেট আমার মনে হয় তানজিম হাসান সাকিব এবং রিপন মন্ডল যদি উনি খেলেন, এরা দুইজন কিন্তু বিধ্বংসী রূপ ধারণ করতে পারে। আপনার কাছে আসতে চাই, আমরা দ্বিতীয় ম্যাচটা দেখিনি, এবং আসলে ফার্স্ট ম্যাচে যারা ভালো করেছেন কিংবা যারা খারাপ করেছেন তাদের কিন্তু আরেকটা পরীক্ষা কিংবা তাদের একটা ট্রায়াল কিন্তু আমরা দেখতে পারিনি। সো থার্ড ম্যাচে আপনি কি এক্সপেক্ট করছেন? 11 কি কোথাও চেঞ্জ হচ্ছে কিনা? নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমি জেডেন লেনক্সকে দেখতে চাচ্ছি। আসলে উনি ওডিআইতে খুব মাইজারলি স্পেল গুলো করেছেন, 3টা ম্যাচে কিন্তু খুব কম রান দিয়েছেন, উইকেট স্পিনারের একটা তো ডিভিয়েশন থাকেই। হ্যাঁ, তো ইসুদিকে খেলানো হচ্ছে যেহেতু উনি মিস্ট্রি স্পিনার। তো আমি চাইবো পাশাপাশি জেডেন লেনক্সের জন্য একটা স্পট যদি খালি করা যায়। ফিশার যিনি ছিলেন লাস্ট ম্যাচে খেলেছেন, উনি খুবই এক্সপেন্সিভ ছিলেন, বেশ কিছু নো বল করেছিলেন এবং খুব এরাটিক লাইন অ্যান্ড লেন্থে বল করেছিলেন। আসলে প্রেসারটা উনি নিতে পারেননি। তো সেই জায়গায় আমার মনে হয় বেন সিয়ার্স যদি অ্যাভেলেবল থাকেন, আমার মনে হয় বোলিং এই দুইজনকে ইনক্লুড করা যেতে পারে। একটা হচ্ছে বেন সিয়ার্স ফিশারের পরিবর্তে, আর ইসুদি যদিও উনি লেগ স্পিন বোলার, বাট আমার কেন
কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ তার একটা অ্যান্টিডোট পেয়ে গিয়েছে ইসরোদিকে কাউন্টার করার। তো আমার মনে হয় সেই জায়গায় জেডেন লেনক্স একজন ভালো অপশন হতে পারেন। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আসি, আমার মনে হয় যে আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অনেক কথা হচ্ছিল। তো যেহেতু এটা একটা লাস্ট টি20, আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত, এবং আমার মনে হয় শরীফুল ইসলামের জায়গায় আব্দুল গাফফার সাকলাইন ডিজার্ভিং। শরীফুল ইসলাম আসলে নিজেকে প্রমাণ করার যথেষ্ট রুম পেয়েছেন এবং প্রমাণ করেছেন উনি। তার মনে হয় তাকে বিশ্রাম দিয়ে আব্দুল গাফফার সাকলাইন কেমন করেন, এবং তার জন্য কিন্তু এটা একটা প্রেসার ম্যাচ হবে, কজ ইটস এ সিরিজ ডিসাইডিং ম্যাচ। তো একই সাথে আপনি আব্দুল গাফফারের ক্যারেক্টার এবং তার অ্যাবিলিটি, হ্যাঁ, দুটোই কিন্তু আসলে দেখতে পারবেন। এর বাদে বাংলাদেশ টিমে আমি খুব বেশি চেঞ্জ আশা করছি না। নিউজিল্যান্ডের ব্যাটিং সাইড কিন্তু লাস্ট ম্যাচে ভালোই করেছে, তো নিউজিল্যান্ডের ব্যাটিং সাইডে কি আপনার কোনো চেঞ্জেস আপনি এক্সপেক্ট করছেন? না, মানে ইন টার্মস অফ পার্সোনাল কোনো চেঞ্জ নাই। যদি ব্যাটিং পজিশনের কথা বলেন, সামান্য ফাইন টিউনিং হতে পারে। সেই ক্ষেত্রে ডিন ফক্সক্রফটকে আরেকটু উপরে তুলে যদি ব্যাটিং করানো যায়, কজ লাস্ট ম্যাচে বা ফার্স্ট টি20 উনি যখন এসেছিলেন তখন খুব বেশি বল বাকি ছিল না। তো সেই ক্ষেত্রে ডিন ফক্সক্রফটকে যদি আরেকটু উপরে খেলানো যায়। আমরা লাস্ট ম্যাচে বাংলাদেশের এন্ডের থেকে আমরা ভালো কিছু বোলিং দেখেছি, এরপরে ভালো ব্যাটিং দেখেছি। শামীম হোসেন পাটোয়ারি বলেন, তাহিদ হৃদয়ের কথা বলেন, কিংবা সাইফ হাসানের ছোট্ট একটা ক্যামিও, এরকম পারভেজ হোসেন ইমনের ক্যামিও, এরকম আমরা অনেকগুলা স্কোরিং দেখেছি। তো আজকের ম্যাচে আপনি কাকে কি ফ্যাক্টর মানছেন এই ম্যাচে? তানজিদ হাসান তামিম, উনি প্রায় আসলে আমাদের জন্য বড় সংগ্রহ এনে দিচ্ছেন। তো যেহেতু লাস্ট ম্যাচে উনি স্ট্রাগল করেছেন বল টাইম করতে, তো আমার মনে হয় যে আজকে তানজিদ হাসান তামিম একটা ভালো স্কোর পেতে যাচ্ছেন। এবং টু বি অনেস্ট, কিউই বোলাররা তারা কিন্তু আসলে তানজিদ হাসান তামিমকে একটা প্রপার লেন্থে বোলিং করেছেন। আপনি দেখবেন যে লেগ সাইডে যে ফ্লিক শটটা তানজিদ হাসান তামিম খুব ইজিলি খেলেন, সেটা কিন্তু ওই দিন কিউই বোলাররা অ্যালাউ করেন। তো আমার মনে হয় যে তানজিদ হাসান তামিমের একটু বেটার প্ল্যানিং নিয়ে আসতে হবে, যে অল্টারনেটিভ স্কোরিং অপরচুনিটি কি কি থাকতে পারে। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে তানজিদ হাসান তামিম একটা ভালো স্কোর পেতে যাচ্ছেন। এবং আমার মনে হয় লিটন দাস আসলে ওডিআই সিরিজটাও অফ গেছেন, টি20 সিরিজেও অনেক স্ট্রাগল করেছেন আসলে রান স্কোর করতে। তো আমার মনে হয় লিটন দাসের জন্য হাই টাইম, আসলে উনি যে ক্লাসটাতে বিলং করে সেখান থেকে একটা বড় স্কোর আমি এক্সপেক্ট করছি। আমরা অফ টপিকে একটা আলোচনা দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। বিসিবি নিউ প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, উনি একটা উদ্যোগ নিয়েছেন। যদি আমরা সেটার কথা বলি, যে এখন যারা খেলা দেখতে মাঠে যাবেন তাদের জন্য, তাদের এই কষ্টের কারণে নতুন প্রেসিডেন্ট উনি কিছু ফ্যান লাগিয়েছেন, যেটা হয়তো যারা মাঠে বসে খেলা দেখেন তাদের একটা গরমের দিনে কষ্ট থেকে বাঁচার একটা উপায় করেছেন। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটার ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, আপনিও তো মাঠে অনেক খেলা দেখেছেন, কিংবা মাঠে খেলা দেখার যে কষ্ট, উদ্দীপনা, সবই তো মিলেমিশে একাকার থাকে, কিন্তু গরমের দিন প্রখর রোদে কিন্তু এটা খুব কষ্টের একটা ব্যাপার থাকে। এই উদ্যোগটাকে আপনি কেমন ভাবে দেখছেন? অবশ্যই সাধুবাদ জানানোর মতোই একটা উদ্যোগ। এবং আপনি যদি দেখেন যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম যদি ইন টার্মস অফ অ্যামিনিটিস আমরা চিন্তা করে থাকি, অ্যাভেলেবেল যা রিসোর্স রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রিসোর্স মিরপুর স্টেডিয়ামে রয়েছে। ইয়েট আমি যতবার খেলা দেখতে গিয়েছি, ইভেন আমার ফ্যামিলি মেম্বারসদের নিয়েও গিয়েছি, এখানে অনেক কাজ করার জায়গা রয়েছে। বিশেষ করে স্পেক্টেটরদের জন্য ওয়াশরুমের যে অবস্থা, সেটাতেও আমার মনে হয় কাজ করার জায়গা রয়েছে। তো আস্তে আস্তে শুরু হোক। তো শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা যেহেতু হয়েছে, আমরা আশা করি যে দিনে দিনে আরো উন্নতি হবে। এবং মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এখনো অনেকে ফ্যামিলি মেম্বারদের নিয়ে যেতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কজ আমরা ছেলেরা খেলা দেখতে গেলে একরকম ভাবে আমরা দেখে বের হয়ে আসতে পারি, কিন্তু আপনি যদি আপনার ওয়াইফ বা বোনদেরকে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এখন অনেক কাজ করার জায়গা রয়েছে, প্রোটোকল কিংবা ওই মেইনটেনেন্সটা, বা ইভেন আপনি যে ওয়াশরুমের কথা বলেন, সেখানে আসলে অনেক কাজ করার জায়গা রয়েছে। তো খুবই দারুণ একটা ইনিশিয়েটিভ। এবং যেহেতু এটা স্টার্ট হয়েছে, আমার মনে হয় যে আস্তে আস্তে আমি যে ইস্যুগুলোর কথা বললাম এগুলো ধীরে ধীরে রিজলভ হয়ে যাবে। ডেফিনেটলি আমরাও আশা করি যে আমরাও আমাদের ফ্যামিলি মেম্বার এবং যারা আসলে কখনো মাঠে খেলা দেখতে যাননি, তারাও যাতে উদ্বুদ্ধ হন, যে থাকে না যে এটা একটা এন্টারটেইনমেন্ট, একটা বড় উপলক্ষ বাংলাদেশের ক্রিকেট। সো আমার মনে হয় যে তামিম ইকবাল খানের মাধ্যমে এই জিনিসগুলো আরো বেশি রিকভার করবে এবং ভালো হবে। দর্শক, এতক্ষণ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের থার্ড টি20 প্রিমিয়ার অ্যানালাইসিস দেখছিলেন আপনারা। এবং আমরা জানি না টসে জিতে কারা ব্যাটিং নিচ্ছে কিংবা কারা শুরু করছে খেলাটা। আশা করি দিন শেষে যখন আপনাদের সঙ্গে আবার পোস্ট ম্যাচ অ্যানালাইসিস আমরা কথা বলছি, বাংলাদেশের জয় এবং সিরিজ জয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকুন। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে, ফেসবুক এবং ইউটিউবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।